হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 8 লাইফ সায়েন্স চ্যাপ্টার 10 পার্ট 5। আজকে তোমাদের সামনে পার্ট 5 আলোচনা করার আগে আমি তোমাদের বলবো যে আমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়ে গেছে। এই সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল টার্ম। এই ফাইনাল টার্ম দেওয়ার আগে আমি বলবো যে আমাদের কিন্তু সময় কিন্তু সীমিত। এই সীমিত সময়ের মধ্যেই কিন্তু আমাদের এই সিলেবাসটাকে শেষ করে রাখতে হবে। তারপরে আমাদের কিন্তু আরেকটা দোষও রয়েছে কি না, আমাদের এই পুজো পার্বণ অর্থাৎ এই পুজো পার্বণের মাস কিন্তু চলে আসছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। এই কয়েকটা দিন পরেই কিন্তু আমাদের পুজো শুরু হয়ে যাবে। এই পুজো শুরুর আগেই কিন্তু আমাদের এই সিলেবাসগুলোকে শেষ করে রাখতে হবে। আর সিলেবাসগুলো যদি শেষ করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ফাইনাল সামেটিভ কিন্তু পরীক্ষায় ভালোই ফল লাভ করব। তাই এই পরীক্ষায় ফল লাভের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো তোমরা যদি প্রথম থেকে শুরু দেখে নাও বা প্রথম থেকে যদি এই কটা দিন যদি ঠিকঠাকভাবে পড়ে নাও তাহলে কিন্তু আমাদের পরীক্ষার ফল ভালো হবেই। তাই আমরা আর দেরি না করে চলে যাব কিন্তু আমাদের থার্ড সামেটিভ পরীক্ষার জন্য। এই থার্ড সামেটিভ পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এই কোশ্চেনগুলো আগে থেকে তৈরি করে রেখে দিই আর যদি রিপিটেডলি এই কোশ্চেনগুলো পড়ি মাঝে মাঝে, অর্থাৎ পুজোর পার্বণের সময় ওই একটা মাস আমরা কিন্তু পড়ার সময় পাই না, অর্থাৎ কিছু বোঝার সময় পাই না। শুধু জাস্ট একটুখানি নিয়ম মাফিক প্রত্যেক দিন একটুখানি বইটাকে নিয়ে পড়তে হবে, অর্থাৎ যেইগুলো আমরা বলবো সেইগুলো একটু পড়ে নিতে হবে, অর্থাৎ দেখে নিতে হবে। দেখে নিলে কিন্তু আমাদের মনে থাকবে, আর তাহলেই কিন্তু আমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেওয়ার পরে যে থার্ড সামেটিভ তাতে কিন্তু উত্তীর্ণ হতেই পারবো। তাই আমি বলবো যে থার্ড সামেটিভের জন্য আমাদের খাটতেই হবে। তাহলে চলো আমরা শুরু করি, অর্থাৎ থার্ড সামেটিভের জন্য চলে যাই ইউটিউব চ্যানেলে। দেখো, আজকে এই 5 নম্বর পার্টে এসে অর্থাৎ এই জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, এই চ্যাপ্টারে এসেই আমরা আজকে 5 নম্বর পার্ট শেয়ার করছি তোমাদের সাথে। আর এই 5 নম্বর পার্ট শেয়ার করার আগে আমরা বলবো যে আজকে শেয়ার করব মেরু অঞ্চলের জীবজগৎ। এই মেরু অঞ্চলটা কাকে বলে? দেখো, এই মেরু অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায় সেটা প্রথমেই জানতে হবে। তো পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুকে ঘিরে যে ভৌগোলিক অবস্থান করে বা ভৌগোলিক অঞ্চল অবস্থান করে তাই হলো মেরু অঞ্চল। এই উত্তর মেরুকে ঘিরে থাকা অঞ্চলটিকে কি বলবো? আন্টার্কটিকা বা সুমেরু। আর দক্ষিণ মেরুকে ঘিরে থাকা অঞ্চলটিকে আমরা বলবো আন্টার্কটিকা, আটলান্টিকা বা কুমেরু নামে পরিচিত। দেখো, এই আন্টার্কটিকা অঞ্চল হলো প্রায় সমস্ত সুমেরু মহাসাগর ও তাকে ঘিরে ইউরোপ যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হলো ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশের দেশ বা তাদের এই প্রান্তীয় বা প্রান্ত সীমানা সমূহ অঞ্চলটাকে আন্টার্কটিকা অঞ্চল বলে ধরা হয়। তো দেখো, এখানে আমরা একটুখানি যে আন্টার্কটিকা অঞ্চলগুলো কীরকম ধরনের হতে পারে সেটা আমরা একটুখানি চিত্রের মধ্যে দিয়ে দেখে নিয়েছি। তো দেখো, এই অঞ্চলগুলো সবসময় কিন্তু বরফাচ্ছন্ন। এই বরফাচ্ছন্ন অঞ্চলে কি ধরনের প্রাণীরা বসবাস করবে তার ডিপেন্ডেন্ট হবে সেই অঞ্চলের জলবায়ুকে ঘিরে। এই জলবায়ু যে অঞ্চলের যেমন, সেখানে সেই ধরনের প্রাণীরাই কিন্তু বসবাস করে। দেখো, এখানে একটা টুকরো খবর দিয়েছি। এই গ্রীষ্মের ঠিক মধ্যভাগ আন্টার্কটিকা বা আন্টার্কটিকের অন্তর্ভুক্ত অঞ্চলসমূহে প্রায় 24 ঘন্টার সূর্যের আলো থাকে, আর শীতের মধ্যভাগে এর ঠিক উল্টোটা ঘটে, অর্থাৎ 24 ঘন্টা জুড়েই কিন্তু অন্ধকার। তাহলে দেখো, একদিকে 24 ঘন্টা থাকে অন্ধকার, আর একটা দিকে শীতের সময় দেখো কিরকম থাকে, গরমের শীতের সময় অন্ধকার থাকে আর গরমের সময় কিন্তু সূর্যের আলো থাকে। তো এই আন্টার্কটিকা অঞ্চলে ধরো আমাদের এখানে যে ধরনের অঞ্চল বা জলবায়ু, সেখানে দেখো বাঘ, সিংহ, হাতি, গন্ডার সেই ধরনের প্রাণীরা কিন্তু বসবাস করে বা মাছেরাও বসবাস করে। তো এটা সত্ত্বেও আমরা দেখব যে যে অঞ্চলের জলবায়ুটা যেমন, সেখানে কিন্তু সেই ধরনের প্রাণীরাই বসবাস করে। তো দেখো, আন্টার্কটিকা বা সুমেরুর জীবজগতের প্রধান প্রধান বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো হলো যে জলজ স্তন্যপায়ী প্রাণী। তো এদের মধ্যে উল্লেখযোগ্য হলো তিমি, শিল, সি লায়ন ও ডলফিন। এই ধরনের প্রাণীরা কিন্তু আমরা আমাদের দিকেও দেখতে পাই, কিন্তু সেই ডলফিন বা
সেই তিমিগুলো ওই ধরনের তিমি নয়, এটা একটু আলাদা ধরনের। এই তিমিরা সাধারণত তিমি সিল আমাদের এদিকে দেখতে পাই না, অর্থাৎ আমরা যে তিমি মাছগুলোকে এইদিকে দেখতে পাই সেই তিমিগুলোকে ওখানে ওই ওই ধরনের তিমি মাছগুলোকে আমরা দেখতে পাই না। এছাড়াও রয়েছে দেখো বলগা হরিণ, কুকুর, মেরু ভল্লুক, আন্টার্কটিক টার্ন নামক পাখি এবং মস, ঘাস, লাইকেন, বার্চ জাতীয় উদ্ভিদ দেখা যায়। তা দেখো আমরা এখানে কিন্তু কুকুর দেখি, এই কুকুরের আকৃতি আর ওই কুকুরের আকৃতিটা কিন্তু একটু পার্থক্য, তাদের সেই বৈশিষ্ট্যগুলো থেকেই যায়, ডাকও থেকে যায়, কিন্তু তাদের গায়ের লোম, তাদের চেহারাটা কিন্তু একটু অন্য ধরনের। তো যাই হোক, আমরা এখানে যে ভল্লুকগুলোকে দেখি সেই ভল্লুকের তুলনায় মেরু ভল্লুকের গায়ে গদির মতো পশমে ঢাকা থাকে। তুমি চিত্রগুলো দেখতেই পাচ্ছ তোমরা, এই দেখো কুকুরগুলোকেও দেখতে পাচ্ছ। আর বিভিন্ন জাতের পাখি, দেখুন এই পাখিগুলোর মধ্যে তাহলে যে পাখিগুলো আমরা দেখি সেই পাখিগুলো একটু অন্য ধরনের পাখি, এদের থেকে আমাদের এখানকার পাখির বৈশিষ্ট্য কিন্তু একটু আলাদা। আর উদ্ভিদগুলোও কিন্তু সেই একই ধরনের, দেখো আমাদের এখানে যেমন চিরহরিৎ উদ্ভিদ দেখা যায়, সেখানে কিন্তু ওইরকম চিরহরিৎ উদ্ভিদ দেখা যায় না, কখনো বরফের তলায় চাপা পড়ে যায়, বরফ সরে গেলে আবার সেই উদ্ভিদগুলো বেরিয়ে পড়ে। আবার ফুলও দেখো সেই আমাদের এখানে যে ধরনের ফুল, ওখানে কিন্তু সেই ধরনের ফুল নয়, এই ফুলগুলো একটু অন্য ধরনের, অর্থাৎ সেই ফুলগুলোর গাছে পাতা কম হবে, আর কি হবে, ফুলগুলোও একটু অন্য ধরনের হবে, আমাদের এখানে যেমন অত সতেজ হবে না। তো এটা সমস্তটাই ডিপেন্ড করে অর্থাৎ জলবায়ুর ওপরে, অর্থাৎ জলবায়ুটা কেমন হবে তার উপরেই ডিপেন্ড করবে যে ওখানে কি ধরনের উদ্ভিদ বা প্রাণী বা কি ধরনের জলজ প্রাণীরা বসবাস করবে, সেটা নির্ভর করে ওখানকার ওয়েদারের উপরে। হ্যাঁ, তাহলে আমরা ওখানে কি ধরনের প্রাণীরা দেখতে পেলাম, তাহলে আমরা এখানে ছোট ছোট কয়েকটা কোশ্চেন পেয়ে যেতে পারি যে মেরু অঞ্চলের প্রধান প্রধান প্রাণীগুলো কি কি, এছাড়া প্রধান প্রধান জলজ প্রাণীগুলো কি কি। তাহলে জলজ প্রাণীদের মধ্যে তিমি, শিল, সি লায়ন, ডলফিন, এবং প্রাণীদের মধ্যে বনজ প্রাণী বন্য প্রাণীদের মধ্যে দেখো হরিণ, কুকুর, মেরু ভল্লুক, আর এখানে পাখি পাখি দেখা যায়। আর উদ্ভিদের মধ্যে মস, ঘাস, লাইকেন, বার্চ জাতীয় উদ্ভিদ কিন্তু মেরু অঞ্চলে দেখা যায়। তো ছোট ছোট দুটো চারটে কোশ্চেন কিন্তু এখানে লুকিয়ে থাকলো। এবার দেখো এখানে দেখো মেরু অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায়, যেটা আন্টার্কটিকা, সুমেরু বা কুমেরু, কোন অঞ্চলটাকে বোঝায়, তাহলে উত্তর মেরুকে দক্ষিণ মেরুকে সুমেরু আর উত্তর মেরুকে কুমেরু অঞ্চল নামে পরিচিত। তাহলে আমরা এখান থেকে যেটুকু জিনিসটা দেখলাম, অর্থাৎ দেখলাম যে মেরু অঞ্চলের জলবায়ুটা কেমন সেটা দেখলাম, কতদিন এদের এখানে রোদ থাকে, কতদিন থাকে না এটা জানলাম। আবার জানলাম যে এখানে কি ধরনের প্রাণীরা বসবাস করে, অর্থাৎ জলে যে ধরনের প্রাণীরা বসবাস করে, জলজ প্রাণী, বনে বন্য প্রাণী, আর পাখি আর উদ্ভিদও একটু আলাদা আমাদের এখানকার থেকে। এবার চলে যাবো আমরা ঠিক পরের পাতায় 268 পাতায় গিয়ে আমরা দেখব যে কি করে এত ঠান্ডাতেও সুমেরুর প্রাণীরা বেঁচে থাকে। দেখো এখানে প্রাণীরা যে দেখো শীত ঘুম, দেখো শীত ঘুমটা কি, এবারে সুমেরুতে ঠান্ডা শুরু হওয়ার মাত্রই এই স্থলবাসী অনেক প্রাণী শীত ঘুমে চলে যেতে শুরু করে। শীত ঘুম দেখো আমাদের এখানে ব্যাঙেদের শীত ঘুম দেখি, অর্থাৎ শীতকালের সময় আমরা ব্যাঙকে দেখতে পাই না, তারা ওরা কোথায় থাকে, মাটিতে গর্ত করে পিঠটাকে বের করে থাকে। আর ব্যাঙেদের দেখো শ্বাসযন্ত্রে একটা ফুলকা দিয়ে শ্বাস নেয় ছোটবেলায়, বড়বেলায় ফুসফুসের সাহায্যে, এবং তারপরে শীত ঘুমে যখন চলে যায় তখন কিন্তু ওরা ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। তো আমরা শীতকালে এই প্রাণীগুলোকে দেখি যে মাটির তলায় গর্ত করে ঢুকে যায় আর পিঠটাকে একটু বের করে রেখে দেয়। তাহলে দেখো এই সময় এরা চলাফেরা করে না, এদের তাপমাত্রা খুব কমে যায়, হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়ার হার কমে যায়। কোনো কোনো শীতঘুমে যাওয়ার প্রাণী আবার গর্তের মধ্যে খাবার জমিয়েও রাখে, তারা দেখো গর্তে থেকেই ওরা খাবারটাকে খায়। এবার এই তারপরে আসবে দেখো, তাহলে শীতঘুম কাকে বলে এটা বুঝলাম, আর শীতঘুম করার সময় প্রাণীরা কি কি করতে পারে, অর্থাৎ মেরু অঞ্চলে প্রাণীরা কি ধরনের আদব কায়দাতে তারা জীবনযাপন করে, দেখো শীতঘুমে চলে যায় আবার খাবারটাকে সঞ্চয় করে রেখে দেয়। আর পরিযান, এই পরিযান এক বাসস্থান থেকে অন্য বাসস্থানে যাওয়াটাই হলো পরিযান। ম্যাপ বা কম্পাসের সাহায্য ছাড়াই নানা প্রাকৃতিক চিহ্ন, পর্বত, নদী, তটরেখা, উদ্ভিদ, বায়ুর গতি প্রকৃতি দেখে সুমেরুর বহু পাখি বলগা হরিণ খাদ্যের সন্ধানে বা বাচ্চা দেওয়ার জন্য ঠান্ডা জায়গা ছেড়ে অপেক্ষাকৃত গরম জায়গায় পাড়ি দেয়। এই আন্টার্কটিক টার্ন বা টান্ড্রা প্রায় 11,000
একটি হিসাব করে দেখো যে 11,000 মাইল পাড়ি দিয়ে সুমুরি থেকে কুমিল্লাতে পৌঁছয়। তাহলে দেখো প্রাণীরা তাদের বাচ্চা দেওয়ার জন্য বা খাদ্যের সন্ধানে কোথায় চলে যায়। আমরা দেখো না, আমরা খাদ্যের সন্ধানে আমাদের দেশ ছেড়ে আমাদের দেশের বাইরে বা আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যায়। ঠিক এরাও দেখো 11,000 মাইল কম নয়, অনেকটা পথ তারা পাড়ি দিয়ে চলে যায় কোথায়, সেই সুমুরি থেকে কুমিল্লাতে। এটা দেখো কত মাইল তারা যেতে পারে, এই ধরনের তারা কি জন্য যায়, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় কি ধরনের যায়, অর্থাৎ বহু পাখি হরিণ এরা খাদ্যের সন্ধানে বাচ্চা দেওয়ার জন্য অন্য জায়গায় চলে যায়। তো এটা আমরা বুঝলাম। আর পরিযানটা কি এটাও বুঝলাম, অর্থাৎ পরিযান কি কাকে বলে, অর্থাৎ এক বাসস্থান থেকে অন্য বাসস্থানে এখান থেকে শুরু করে যাওয়ার পর্যন্তই এটাকেই বলা হয় পরিযান। এটা আমরা বুঝলাম। দেখো কখন এই সুমেরুর প্রাণীরা বাচ্চা দেয় বা ডিম পাড়ে, কিরকম দেখো সুমেরুর শীতকাল প্রচন্ড ঠান্ডায় বেশিরভাগ জীবই বাচ্চা দেয় না, কারণ এই বাচ্চাদের বাঁচিয়ে রাখার উপযুক্ত খাদ্যের অভাব। তাই বসন্তের শেষ থেকে প্রাণীরা নিজেদের অঞ্চল নির্দিষ্ট করে নেয় এবং স্বল্পস্থায়ী গরমের দিনগুলোতে বাচ্চা দেয় এবং ডিম পাড়ে। এই সময় গাছে গাছে ফুল আসে এবং যাতে শরতের আগেই গাছের বীজ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। তাহলে বীজ যদি দূর দূরান্তে ছড়িয়ে না পড়ে তাহলে বনাঞ্চল হবে না। আবার দেখো প্রাণীরা ঠিক কেন, তারা কোন সময়ে বাচ্চা দেয়, যে বসন্তের শেষ থেকে প্রাণীরা নিজেদের সন্ধানে এরা বাচ্চা দেয়, এই একটা। আবার দেখো ডিম পাড়ে, এরা চলে যায়। আবার এই সমস্ত গাছেরা, কোন সমস্ত গাছেরা, মেরু অঞ্চলে যে গাছেরা তাদের ফুল আসে কোন সময়, আর শীতের আগেই গাছের বীজ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে। এবার দেখো মেরু ভল্লুকরা আবার বাচ্চা দেওয়ার জন্য শীতকালকে বেছে নিয়েছে। একটা বিচিত্র ধরনের প্রাণী। দেখো অত ঠান্ডার মধ্যে তারা বাচ্চা প্রসব করে, বাচ্চাকে দেখো নিজের কোলের মধ্যে কেমন মাতৃ স্নেহে এদেরকে আগলে রেখেছে। এরা শীতকালে শিশু ভল্লুকের জন্ম দেয় আর শীতের মাসগুলোতে বরফের গুহায় এদের লুকিয়ে রাখে। এ সময় শিশুরা মা ভল্লুকের দুধ খেয়ে বেঁচে থাকে। বসন্ত আসার সঙ্গে সঙ্গে এরা গুহা থেকে বেরিয়ে পড়ে, অর্থাৎ যেই একটু গরম পড়ে তারা কি করে, ওই গুহা থেকে বেরিয়ে পড়ে। এবার দেখো আমরা আসবো যে মেরু ভল্লুকরা কিভাবে সুমেরুতে বেঁচে থাকে। তাহলে এখানে একটা বড় কোশ্চেনও আসতে পারে, মেরু ভল্লুকের জীবনী। হ্যাঁ, মেরু ভল্লুকরা কিভাবে মেরু অঞ্চলে বেঁচে থাকে তা আলোচনা করো কয়েকটি কথার মধ্যে দিয়ে। দেখো বরফাবৃত সব জায়গায় কিন্তু বরফাবৃত। তো তোমরা কি কখনো বরফের উপর দিয়ে হেঁটে যাওয়া মেরু ভল্লুকের ছবি দেখেছো? এই দেখো, দেখতেই পাচ্ছ। এ এক বিস্ময়কর ঘটনা। ভল্লুকদের গায়ে সাদা লোম, বরফ ও তুষারের রং এর সঙ্গে মিশে যাওয়া, সহজে এরা চলমান অবস্থায় চেনা যায় না। এর ফলে শিকারের ওপরেও তাদের অতর্কিত ঝাঁপিয়ে পড়তে সুবিধা হয়। তাহলে দেখো বরফের রং এরকম, ওদের রংটাও ঠিক এরকম ধরনের। তো একটু অন্য ধরনের দেখাচ্ছে, কিন্তু এটা পুরোটাই সাদা রঙের দেখায় ছবিতে, তো তাই একটুখানি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এরা এই বরফের উপর দিয়ে যখন হেঁটে যায়, শিকার ধরে, শিকার বুঝতেই পারে না যে এরা পৌঁছে গেছে তার কাছে, অর্থাৎ তারা সহজেই কিন্তু শিকারটাকে ধরে ফেলে। এদের লোমের তন্তুগুলো খুব স্বচ্ছ এবং সূর্যের আলো শোষণ করে তাপ ধরে রাখতে সাহায্য করে। তা দেখো প্রাণীদের বেঁচে থাকার তো কতগুলো উপায় আছে। প্রকৃতি এমনভাবে তাদের সঙ্গে মিশে রয়েছে যে সে প্রচণ্ড ঠান্ডাতেও তারা কিন্তু ওখানে বেঁচে রয়েছে। যে সূর্যের আলোটা ওদের গায়ে এসে পড়ে, সেই আলোটাই কিন্তু তাদের শরীরে লেগে থাকে। কেমনভাবে, যে সূর্যের আলো শোষণ করে তাপ ধরে রাখতে পারে এই লোমগুলো। ফলে এদের শরীর গরম থাকে, আর প্রবল ঠান্ডাকে আটকানোর জন্য এদের চামড়ার উপরে ঘন লোমের দুটি দুটি আস্তরণ থাকে। আর এই আস্তরণ থাকার জন্য আর শরীরের একদম নিচের চামড়া কালো রঙের, ফলে সূর্যের তাপ যতটা সম্ভব তারা ধরে রাখা সম্ভব হয়, অর্থাৎ সূর্যের তাপটাকে ধরে রাখে। যেমন দেখো আমরা শীতকালে কি করি, আমরা শীতকালে হচ্ছে আমাদের লেপ কাঁথা বালিশ কম্বল এগুলো রোদে দিই। কেন না, রোদে দিলে পরে সারা দিনের রোদে ওই তাপটা কিন্তু বালিশের তুলোগুলো শোষণ করে রেখে দেয়, এবং আমরা রোদ চলে যাওয়ার পরেই কিন্তু ওগুলোকে নিয়ে এসে আমরা বাড়িতে ঘরে রাখি। আর রাতের বেলাতে ঘুমানোর সময় সেই বালিশ বা লেপ কিন্তু গরম থাকে। তাহলে তাদের জীবনটা কেমন দেখো, আমাদের থেকে একটু অন্য ধরনের। তো প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য মেরু ভল্লুকের আরেকটি হাতিয়ার হলো কি, এই ফ্যাট। এই ফ্যাটটা কি, অর্থাৎ দেখো ঠান্ডার হাত থেকে বাঁচতে এদের চামড়ার নিচে প্রায় 10 সেমি পুরু ফ্যাট থাকে।
এই ফ্যাট থাকার জন্যই কি হয়, এজন্য এরা সহজে জলে ভেসে থাকতে পারে। আর জলে সাঁতার কাটার জন্য মেরুভল্লুকের সামনের পায়ের থাবাগুলো আংশিকভাবে জোড়া থাকে। যদি আমরা এখানে হাঁস দেখেছি, হাঁসের পায়ের পাতাগুলো একটার সঙ্গে একটা জোড়া দেওয়া। যদি আমরা হাঁসের পায়ের পাতাগুলো এটার সঙ্গে এটা জোড়া, এটার সঙ্গে এটা জোড়া থাকে, তাহলে একটা কিরকম হবে, একটা পাখার মতো হয়ে যাবে। তখন কি হবে, ওরা সাঁতার কাটতে সুবিধা হবে ওদের। তাই এই মেরুভল্লুকের পায়ের পাতাগুলো কিন্তু একটু জোড়া দেওয়া, ফলে কি হয়, ফলে বড় বা ভারী সামনের পা এ কাজে তাদের সাহায্য করে। এছাড়াও এদের চোখের জলের অনেক নিচে, অর্থাৎ চোখ ও জলের নিচের জিনিস দেখতে পায় এবং চিনতে পারে। তাহলে দেখো, এগুলো যদি না থাকতে প্রচণ্ড ঠান্ডার সঙ্গে লড়াই করে বেঁচে থাকাটা ভীষণই কঠিন হতো তাদের। তো ভল্লুকের পা বরফের জুতোর মতো। দেখো, এদের পায়ের তালু যে বিশেষ ধরনের লোম থাকে তা বরফ বা তুষারের ওপর দিয়ে হাঁটার সময় হড়কে যাওয়া থেকে আটকায়, অর্থাৎ স্লিপ হয়ে চলে যাবে। দেখো কেমন নখযুক্ত আর মাংসল, তাতে কি হয়, বরফের সঙ্গে আটকে থাকে। এবার তাতে কি হয়, আর এরা পড়ে যায় না। এদের এই ঘ্রাণ গ্রহণ ক্ষমতা অনেক বেশি। প্রায় দেখো 32 কিমি দূর থেকে কোনো জিনিসের গন্ধ এরা শুঁকতে পায়। তাহলে 32 কিমি ভাবতে পারছো যে অনেকটা দূরত্ব। আমাদের বাড়ি থেকে যদি আমরা ধরি তাহলে অনেকটা দূরে চলে যাবে। তা দেখো 32 কিলোমিটার মানে আমাদের একটা আইডিয়া আছে, আমরা স্কুলে স্পোর্টসের সময়, অর্থাৎ 1000 মিটার বা 200 মিটার 100 মিটার আমরা দৌড়েছি, তা 1000 মিটারে 1 কিলোমিটার, ঠিক 32 কিলোমিটার। তো দেখো, একটু ইমাজিন করো তো, যে আমরা স্কুলে 100 মিটার দৌড়ে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, তো এইরকম 32,000 কিলোমিটার, তাহলে 1000 বার 10 বার গেলে 1000 হবে। তাহলে এই 32,000 কিলোমিটার দূরে কিন্তু এরা দূর থেকে এরা গন্ধটাকে শুঁকতে পায়, অর্থাৎ 32 কিলোমিটার 32,000 মিটার থেকে শুনতে পায়, গন্ধটা বুঝতে পারে, শুঁকতে পারে। অর্থাৎ কোনো সিলের গন্ধ এরা শুঁকতে পারে। আর মেরু ভল্লুকদের কোনো আকৃতির কোনো কোনো প্রাকৃতিক শত্রু নেই, কিন্তু এই জীবজগতের 3টি বিপন্ন প্রাণী বাঘ, গরিলা, মেরুভল্লুক, এটি অন্যতম। মেরুভল্লুকের সামনে সবচেয়ে বড় সমস্যা বিশ্ব উষ্ণায়নের ফলে যে হারে বরফ, অর্থাৎ মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে, তাতে তাদের বাসস্থান, বিচরণ ক্ষেত্র ক্রমশই সংকুচিত হয়ে পড়েছে। আর বহু বছর ধরে লোম, চামড়া, নখের জন্য এদের শিকারও চলছে। তাহলে দেখো, আমরা নিষ্ঠুরভাবে কিভাবে দেখো এই মরু ভল্লুকদের ধ্বংস করে ফেলছি। আমাদের কি দরকার, আমাদের নখ দরকার, আমাদের কি দরকার, তাদের চামড়া দরকার। এগুলোর জন্যই কিন্তু আর মরু ভল্লুকদের আমরা শেষ করে ফেলছি। আর একাধারে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এদের বেঁচে থাকাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবার চলে আসবো যে মাছেরা কিভাবে সুমেরুর কম তাপমাত্রায় বেঁচে থাকে। তো মাছ আমরা অনেক ধরনের দেখেছি, আমাদের দেশি মাছ, রুই, কাতলা, ইলিশ, বোয়াল, এগুলো তো দেখেছি। ওই ধরনের মাছরা কিন্তু ওখানে বসবাস করে না। তো সুমেরু মহাসাগরের নিচে প্রায় 240 ধরনের মাছ থাকে। আর শুষ্ক মিষ্টি জলের পুকুর বা নদীতে এদের উপরের জল জমে বরফ হয়ে গেলেও নিচের স্তরের জল তরল থাকে। আর কি হয়, তাতে এই মাছেরা দিব্যি বেঁচে থাকে। আর নোনা জলের সমুদ্রে হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে গেলেও জলের নুন এদের দেহকে জমে যেতে বাধা দেয়। এর ফলে কি হয়, ওরা নোনা জলেও মাইনাস টেম্পারেচারেও কিন্তু বেঁচে থাকছে। তা এদের দেহে কিছু অ্যান্টিফ্রেইজ প্রোটিন থাকে, যা দেহের ভেতরে জলকে বরফ হতে বাধা দেয়। তাহলে তো মাছ বরফে জমে যেত। সেজন্য এই মাছেদের বেঁচে থাকারও কিন্তু একটা বিচিত্র ধরন। তাহলে এই সুমেরু মহাসাগরে কত ধরনের মাছ থাকে, আর মাছেদের সমুদ্রের নোনা জল থেকে কিভাবে এদেরকে নিজেদেরকে রক্ষা করে, এটাও কিন্তু ছোট ছোট প্রশ্ন চলে আসবে। এবার দেখো, মেরু অঞ্চলের মানুষ, এবার গেল সব পশু গেল, পাখি গেল, মাছ গেল, এবার মানুষ, এই আমাদের মতোই মানুষ কিন্তু এই মেরু অঞ্চলে বসবাস করে। তো আর্কটিক মেরু অঞ্চলে আমরা আজও যাদের স্থায়ীভাবে বসবাস করতে দেখি তারা হলেন এস্কিমো। এই এস্কিমোরা আমরা ছোট্টবেলায় থেকেই পড়েছি যে এস্কিমোরা বরফের ঘরে বসবাস করে। তো এই এস্কিমোরা দেখো, এই এস্কিমো শব্দটি কোথা থেকে এসেছে? এই এস্কিমো শব্দের অর্থ হলো যারা
কাঁচা মাংস খায়, এদেরকেই বলবো এস্কিমো। এদের পূর্বপুরুষরা এশিয়া থেকে একটি ভূসংযোগ অতিক্রম করে এখানে এসে পৌঁছেছিলেন, যার আজ আর কোনোদিন যার আজ আর কোনো অস্তিত্ব নেই। তো এস্কিমো মাত্র 1 ঘন্টার বরফ দিয়ে তাদের বরফ বাড়ি বা ইগলু বানিয়ে ফেলেন 1 ঘন্টার মধ্যে। দেখো কত সহজেই, মাত্র 1 ঘন্টায় বাড়ি তৈরি করা একটা দেখো কঠিন ব্যাপার, আমাদের এখানে ভাবাই যায় না যে একটা বাড়ি তৈরি হবে 1 ঘন্টায়, এটা ভাবতে গেলে আমাদের অবাক লাগে। তো এস্কিমোরা সবসময় ওই ইগলুতেই থাকেন, তা নয় কিন্তু দেখো দূর গন্তব্যে চলে যাওয়ার পথে কানাডার এস্কিমোরা একমাত্র এ ধরনের বিশ্রাম আবাস তৈরি করেন, অর্থাৎ গিয়ে যেখানে বিশ্রাম করে। সেই আমরা সভ্যতার উষালগ্ন থেকেই দেখেছি যে মানুষ গাছের তলায় আশ্রয় নিয়েছে, তারপরে অনেক রাজরাজারা তার পথের ধারে কিন্তু প্রতীক্ষালয় তৈরি করেছে আর গাছের তলায় আশ্রয় নিয়েছে। এখানে দেখো এরাও মেরু অঞ্চলে চলার জন্য কিন্তু এই বরফের ঘর তৈরি করে রেখেছে, এবং যেগুলো যারা চলার পথে তাদেরকে বিশ্রাম নিতে সাহায্য করে। এবার চলে আসবো, দেখো এস্কিমোদের জীবনযাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য। উত্তর মহাসাগরের ঠান্ডা জলের সিল, স্যামন, কড মাছ হলো এদের প্রধান খাদ্য। এই মাছেদের এরা শিকার করে কাঁচাই এরা খায় বলে এদেরকেই আমরা এস্কিমো বলি। এরা কাঁচা মাছ খাওয়াটা কিন্তু এদের অভ্যাস। তো সেই সঙ্গে এরা হাঁস, খরগোশ, মেরু শিয়াল, এমনকি মেরু ভল্লুক ও তিমি শিকার করে মাংস খায়। তাহলে দেখো তিমি থেকে মেরু ভল্লুক, শিয়াল, খরগোশ, হাঁস এরা সবই শিকার করে খায়। তাহলে ওখানে তো আর আমাদের মতন যে বাজারে গেলাম বা সবজি, আলু, পটল, ঝিঙে নিয়ে আসলাম এমন নয়। তাহলে দেখো এখানেও কিন্তু এস্কিমোরা কি ধরনের জীবনযাপন করে এটা, আর এরা কি ধরনের খাবারগুলো খায়, এই যে ছোট ছোট প্রশ্নগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। তো আমি বলেছি যে এর থেকে যে যে ধরনের কোশ্চেনগুলো আসবে, এর চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমরা আজকে চ্যাপ্টারগুলো ভালো করে একটু পড়ে নেব, বুঝে নেব, যাতে আমাদের আর প্রশ্নগুলো পড়তে কোনো অসুবিধা না হয়। এই জন্য আমরা এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে বিস্তারিত বলে নিয়ে তারপরে কিন্তু আমরা সেই ছোট ছোট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এস্কিমোদের জীবনের অপরিহার্য হলো কুকুর। দেখো মানুষের জীবনে কুকুর দেখো সেই সভ্যতার উষালগ্ন থেকে শুরু করেছে। মানুষের সবচেয়ে কাছে সবচেয়ে প্রিয় পশু হলো কুকুর। এই কুকুররাই কিন্তু প্রথমেই মানুষের পোষ মেনেছে, আর এই কুকুররাই কিন্তু এস্কিমোদের কিন্তু অপরিহার্য। তো পরিবারকে বাঁচিয়ে রাখার প্রয়োজনে এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এস্কিমোরা শিকারের খোঁজে ঘুরে বেড়াতে হয়, আর তা খালি পায়ে ঘোরা সম্ভব নয়। এটা বরফের উপরে খালি পায়ে ঘোরাটা একটা কঠিন ব্যাপার। তাই তারা কি করে, এই কুকুরে টানা গাড়ি স্লেজ গাড়ি ব্যবহার করে, যেটা কি কুকুরে টানে। তাই এস্কিমোরা কুকুরে টানা স্লেজ গাড়ির উপর নির্ভর করতে হয়। তাছাড়াও শিকার চিহ্নিত করতে কুকুরকে ঘ্রাণ শক্তি, অর্থাৎ কুকুরের ঘ্রাণ শক্তি সবার চেয়ে বেশি এস্কিমোরা কুকুরকেই ব্যবহার করে। তা আমরা দেখেছি না, যারা আদিবাসী শ্রেণীর মানুষ বনে বনে ঘুরে বেড়ায়, তারাও কিন্তু কুকুরকে কিন্তু সঙ্গে নিয়েই যায়, অর্থাৎ কুকুর অন্য পশুর গন্ধ পেলে সেখানে ছুটে চলে যায় এবং তার পেছন পেছন মানুষরা গিয়ে শিকার করে। এবার দেখো আন্টার্কটিকার মেরু অঞ্চলের জীবজগৎ, এবার আন্টার্কটিকায় চলে যায়। হ্যাঁ, আন্টার্কটিক এর মেরু অঞ্চলের জীবজগৎ। দক্ষিণ মেরুতে অর্থাৎ উত্তর মেরুর মতো সিল, তিমি, ডলফিন দেখা গেলেও মেরু ভল্লুক কিন্তু ওখানে নেই। আর দেখা যায় পেঙ্গুইন। দেখো পেঙ্গুইন, এখানে মেরু ভল্লুক নেই, হ্যাঁ, কিন্তু পেঙ্গুইন আছে। তাহলে উত্তর মেরুতে কি কি প্রাণী দেখা যায়, দক্ষিণ মেরুতে কি কি প্রাণী দেখা যায়, সেগুলো একটু বললাম। এবার পেঙ্গুইন দেখো আন্টার্কটিকার বিস্ময়। আন্টার্কটিকায় যে সকল পেঙ্গুইন প্রজাতি পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হলো এম্পারার পেঙ্গুইন। এই এম্পারার পেঙ্গুইনের জীবনের ইতিহাস বিস্ময়কর কেন, এটা একটা কোশ্চেন আসতে পারে। তো দেখো আমরা বলেছি পড়ে নিয়ে আমরা তার থেকে কোশ্চেনগুলো সিলেক্ট করব, কোশ্চেনগুলো তোমাদেরকে দেব এবং তোমরা সেই কোশ্চেনগুলো পড়ে নেবে। আগে ব্যাপারটাকে ভালো করে বুঝে নিতে হবে। তো পেঙ্গুইনের মধ্যে বৃহত্তম হলো এম্পায়ার পেঙ্গুইন, তাহলে সবচেয়ে বড় পেঙ্গুইন হচ্ছে এই এম্পায়ার পেঙ্গুইন। এরা বরফ এবং জলের উভয় জায়গাতে থাকে। শীতকালে আন্টার্কটিকায় যখন প্রবল হাড় কাঁপানো ঠান্ডা, তখন ঘন অন্ধকার নেমে আসে, তখনই এম্পায়ার পেঙ্গুইন বংশ বিস্তার করে। আর কি করে, এরা একটি মাত্র ডিম পাড়ে। দেখো একটা প্রাণী একটি ডিম। তাহলে এই ডিম পাড়ার সময় মেয়ে পেঙ্গুইন খাবার খুঁজতে দূরের সমুদ্রে চলে যায়, আর পুরুষ এম্পায়ার পেঙ্গুইন ওই ডিমটিতে তা দেয়। এবার পুরুষ পেঙ্গুইন তাদের দু পায়ের সঙ্গে একটি চামড়ার ভাঁজ
ভাঁজের নিচে ডিমটিকে ধরে রাখে। আর ডিমে তা দেওয়ার সময় এরা প্রায় সময় হলো 2 মাস। তাহলে দেখো একটা ডিম ফুটে বাচ্চা বের হতে বা বাচ্চা হতে 2 মাস সময় লাগে। এই সময় পুরুষ পেঙ্গুইন, এম্পায়ার পেঙ্গুইনরা অনেকে একসঙ্গে জড়াজড়ি করে থাকে। দীর্ঘ সময় কিছু না খাওয়ার ফলে এদের ওজন খুব কমে যায়, কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরোনো বাচ্চাকে পুরুষরাই প্রথমে খাওয়ায়, তাদের খাওয়ানোর দায়িত্ব নেয়। দেখো একটা বিচিত্র ধরনের, আমরা দেখো আমাদের মধ্যে মায়েরা কিন্তু বাচ্চাকে খাওয়ায় দাওয়ায় লালন পালন করে, দেখভাল সমস্ত মায়েরাই করে। দেখো এখানে পেঙ্গুইনের দেখো একটু অন্য ধরনের, তারা কিন্তু পুরুষরাই কিন্তু তাদেরকে খাওয়ার দায়িত্ব নেয়। এরপর মা বাবা দুজনেই বাচ্চাকে বড় করার দায়িত্ব নেয়, আমাদের মতোই যেমন জীবনযাত্রা। আর গ্রীষ্মের মাঝামাঝি সময়ে বড় খণ্ডে বাচ্চা পাখিরা চড়ে বসে এবং জীবনে প্রথমবার জলের সংস্পর্শে আসে। তখন এই সমুদ্রের জলে থাকা বিভিন্ন প্রাণীদের ধরে রাখতে শেখে। তাহলে দেখো আমাদের মতোই কায়দা কানুনগুলো। এবার চলে আসবো এই পেঙ্গুইনের সংকট। দেখো পেঙ্গুইনের সংকটটা কিন্তু একটা বড় আকার ধারণ করেছে। এই ফ্যাটের লোভে ষোড়শ শতাব্দী থেকে মানুষ পেঙ্গুইন শিকার করতে শুরু করেছে। পেঙ্গুইনের তেল থেকে বিভিন্ন কারখানায় সাবান, জ্বালানি তৈরি হয়। পেঙ্গুইনের তেল থেকে এক সময় এমনকি ওষুধ তৈরিতেও ব্যবহার করা হতো। এবার এই পেঙ্গুইনের পালক জামা কাপড়, টুপি, জুতো, ব্যাগ তৈরির কাজে লাগে। এবার পেঙ্গুইনের পালক কি কাজে লাগে, এটা একটা কোশ্চেন আসতে পারে। আবার দেখো 1905 সালে আন্তর্জাতিক পক্ষী মহাসভা পেঙ্গুইনদের রক্ষা করার জন্য আবেদন জানানো হয়। 1959 সালে 12টি দেশ এই আন্টার্কটিকার চুক্তিতে সই করে। এর ফলে আন্টার্কটিকার বিস্তীর্ণ অঞ্চলে পেঙ্গুইনদের রক্ষা করা সম্ভব হয়েছে। তা না হলে আমাদের মতোই কিছু মানুষ এই পেঙ্গুইনদের কিন্তু শেষই করে ফেলতো। তাই এখনো পেঙ্গুইনকে দেখা যায়। এবার আন্টার্কটিকার পরিবেশ এবং দূষণ। দেখো আমাদের এখানে যানবাহন চলে, অনেক শব্দ দূষণ এখানে আছে, বায়ু দূষণ আছে, জল দূষণ আছে। তা পৃথিবীতে সমস্ত জায়গাতেই কিন্তু এই দূষণের মাত্রাটা আছে। পৃথিবীর সব থেকে কম দূষিত স্থান হলো এই আন্টার্কটিকা, কিন্তু মানুষ সেই জায়গা দূষিত করতে শুরু করেছে। আন্টার্কটিকায় যদি কোনো দূষিত পদার্থ পাওয়া যায়, দেখা যায় যে তার উৎস হলো তার উৎসই হলো পৃথিবীর অন্য জায়গায়। দেখো অন্য জায়গা থেকে গিয়ে সেখানে যাচ্ছে। মানুষের ব্যবহৃত নানা এই ক্লোরোফ্লুরোকার্বনেট বা হ্যালোজেন জাতীয় যৌগ অ্যান্টার্কটিকার উপরে থাকা ওজোন স্তরের ঘনত্ব কমিয়ে দিয়েছে। অর্থাৎ এই ওজোন স্তরে ওজোন অণুর সংখ্যা আগের চেয়ে কমে গেছে। ফলে অত্যন্ত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আগের চেয়ে বেশি পরিমাণে পৃথিবীতে এসে পড়ছে। ফলে মানুষের ত্বকে ক্যান্সার, চোখে ছানি পড়া এবং জলে বসবাসকারী নানা অণুবীক্ষণিক প্রাণীদের সংখ্যা কমায় ঘটনা ক্রমশ বাড়ছে। এই আন্টার্কটিকায় আরেকটা জিনিস দেখো, যে আন্টার্কটিকার জাহাজের চলাচল ক্রমশ বাড়তে থাকায় সমুদ্রের জলে চুইয়ে পড়া তেল ক্রমশ মিশে জলকে দূষিত করে ফেলেছে। মাছ ধরার সময় যন্ত্রপাতি, দড়ি, বাষ্পের ক্রমাগত ব্যবহার বাড়তে থাকায় পাখি ও ছেলেরা যখন তখন এতে আটকে পড়ে যায়। এবার দেখো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে নিচে কতগুলি চিত্র। দেখো নিচের এই ছবিগুলোতে ওপরের অঞ্চলের আলোচনার পরিপ্রেক্ষিতে মেরু অঞ্চলে কোন ধরনের দূষণের ফলাফল তা চিহ্নিত করো। দেখো কি ধরনের দূষণ, দেখো বরফগুলো গলে যাচ্ছে কিরকম, এটা আবহাওয়ার কারণে, অর্থাৎ বাতাসে দূষিত কার্বনের মাত্রা যতই বাড়ছে ততই বরফগুলো গলতে শুরু করছে। এবার দেখো জাহাজটা কিন্তু দেখো অপ্রাচ্য হয়ে গেছে। কেন না, জাহাজ এখানে উল্টে পড়ে আছে, এখান থেকে যে তৈলাক্ত পদার্থ, ব্যবহৃত জিনিসপত্র এখানকার পরিবেশকে দূষিত করছে। এবার দেখো আমরা এই যে বরফ কেটে নিয়ে এসে এখানে কিন্তু বরফ কাটার যন্ত্র ব্যবহার করছি, এই যন্ত্রগুলোও কিন্তু দূষণ ছড়াচ্ছে। আর তাছাড়া গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এখানকার বরফ সমস্তটাই গলতে শুরু করেছে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এই চিত্রগুলো দেখে কি কি কারণে যে মেরু অঞ্চল দূষিত হয়ে পড়েছে এবং দূষিত হওয়ার কারণগুলি দেখতে পাচ্ছি। এবার আমরা পরের পাতাতে চলে যাব, কিন্তু পরের পাতায় যাওয়ার আগে আমরা একটুখানি দেখে নেব যে এই বন্যপ্রাণী সংরক্ষণ আমরা যাব না, কেননা
এখানেই আমরা এখানে যতটা পড়েছি এর মধ্যে থেকেই থাকবো, কারণ হচ্ছে আমরা এটুকু যদি এখনই পড়ে না রাখি তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে। তাই এই চ্যাপ্টারগুলো থেকে, এই চ্যাপ্টারের অর্থাৎ এই মেরু অঞ্চলের চ্যাপ্টার থেকে যে যে ধরনের কোশ্চেনগুলো আসার মতো সেগুলো তোমাদের আমরা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানটায় পড়ে যে যে সমস্ত কোশ্চেনগুলো আমি দাগেছি সেগুলো তোমরা একটু ভালো করে পড়বে। তাহলে দেখো এই আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই ভিডিওটি একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে বন্ধুরাও এই চ্যাপ্টারটার সাথে সাথে যদি আমার এই ভিডিওটা দেখে, অর্থাৎ বইটি খুলে নিয়ে যদি এই চ্যাপ্টার থেকে অর্থাৎ মেরু অঞ্চলের উদ্ভিদ জগৎ এখান থেকে যদি পড়া শুরু করে তাহলে কিন্তু আমাদের সহজেই বোঝা যাবে যে মেরু অঞ্চলটা কোথায় অবস্থিত, মেরু অঞ্চলটা উত্তর মেরু দক্ষিণ মেরু অঞ্চলটা কোথায় এটা অবস্থিত, আর এখানে কি ধরনের বিচিত্র ধরনের প্রাণীরা বসবাস করে এটাও জানতে পারবো। এবং এই চ্যাপ্টার থেকে বিস্তারিত একটা তথ্য কিন্তু আমাদের জোগাড় হয়ে যাবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। পরে আর একটা পার্ট দেওয়ার পরেই কিন্তু আমি এই গোটা চ্যাপ্টার থেকে সব কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।